উচ্চ মাধ্যমিক 2025-এর কেমিস্ট্রি পরীক্ষা 11ই মার্চ। তো তার প্রস্তুতি নিশ্চয়ই তোমাদের প্রায় কমপ্লিটের মুখে। আমরা তোমাদেরকে একটু হেল্প করতে পারি কি? কেমিস্ট্রি স্যার প্রতি বছর তোমাদের এই হেল্প করে থাকেন। আজকে আমরা তার ভিডিও দেখব। তো এক্ষেত্রে কয়েকটা কথা বলে নিই। মূলত 4টে পার্টে ভিডিওটা ভাগ হবে। আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি, পরে ইনঅর্গানিক, তারপর অর্গানিক, এইভাবে ভাগ করে আমরা করছি। ইতিমধ্যে আমরা বায়োলজি, বাংলা, ইংরেজি, তোমাদের অন্যান্য বিষয়গুলো দেওয়া হয়েছে, ফিজিক্স দেওয়া হয়নি। অঙ্কের একটা আমরা চিন্তাভাবনা করছি, দেখি কতটা কি করতে পারি। পরবর্তী আমরা বাপ্পা স্যারের কাছ থেকে শুনবো। সকলের কুশল মঙ্গল হোক। এই ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে ভিডিওটা দেখে পরে। তো সবাই নেক্সট বাপ্পা স্যারের কাছ থেকে আমরা বেশ কিছু কথা শুনে নেব। উচ্চ মাধ্যমিক 2025-এ সকল পরীক্ষার্থীকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক শুভ কামনা এবং সবাইকার পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখছি। রসায়ন বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা আশা রাখি তোমাদের প্রিপারেশান সকলেরই খুব ভালো হয়েছে, তাও শেষ মুহূর্তে যে প্রশ্নগুলি ভালো করে একটু দেখে যেতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কয়েকটা ভিডিও বানাবার চেষ্টা করেছি। আমরা পার্টে পার্টে ভিডিওগুলো আসবে। এখনও পর্যন্ত আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির উপর একটি ভিডিও এবং ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির উপর 2টি ভিডিও বানিয়েছি এবং এরপরে আমরা আস্তে আস্তে অর্গ্যানিক কেমিস্ট্রির ভিডিওটাও বানাবো। সবাই ভিডিওগুলি ভালো করে দেখবে, স্কিপ না করে, এবং সেক্ষেত্রে সেখানে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমাদের আলোচনা করা হয়েছে। ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে এমসিকিউর প্রশ্ন আমরা দিয়েছি, আলোচনাও করে দিয়েছি কোনগুলো উত্তর হবে। কিছু কিছু প্রশ্ন তোমাদের করার জন্যও দেওয়া আছে, সেগুলোও তোমরা নিজেরা করবে এবং আশা করি ভিডিওগুলি দেখলে প্রত্যেকেরই ভালো উপকার হবে এবং হোপফুলি তোমাদের অনেক প্রশ্নই, ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। আজকে আমরা আলোচনা করছি মূলত ফিজিক্যাল কেমিস্ট্রিতে কি কি বিষয়গুলো পড়তে হবে। প্রথমে দেখো কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে এটা দেওয়া আছে, যদিও তোমরা সবাই জানো, তবু আরেকবার আমরা বলে দিচ্ছি। সলিড স্টেট থেকে 4 নাম্বার, সলিউশন অর্থাৎ দ্রবণ থেকে আছে 5 নাম্বার, ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন থেকে আছে 5 নাম্বার, কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা থেকে আছে 5 নাম্বার, আর সারফেস কেমিস্ট্রি থেকে বা পৃষ্ঠতলীয় রসায়ন থেকে আছে 4 নাম্বার। মোট 23 নাম্বার আছে 70 নাম্বারের মধ্যে। অতএব খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ এবং এই পাঠে অঙ্কও আমাদের খুব বেশি পড়ে, তাহলে অঙ্কগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আসছি সলিড স্টেট থেকে। প্রথমে দেখো আছে যে বিভিন্ন ধরনের, এখান থেকে আমাদের যে একটা ছক বইয়ে দেওয়া আছে, সেই বইয়ে আমাদের যেভাবে তার কোনগুলো আলফা, বিটা, গামা বা ABC এর মধ্যে যে রিলেশন থেকে একটা এমসিকিউর প্রশ্ন একটা আমাদের আসার চান্স থাকছে এই বছর। তারপরে আমরা আসছি ব্র্যাভিস ল্যাটিস, ব্র্যাভিস ল্যাটিসের সংজ্ঞা এবং ব্র্যাভিস ল্যাটিস কত প্রকারের হয় সেইটা আমাদের একটু জানা। তারপরে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ঘনকাকার ক্যালাসের কণা সংখ্যা নির্ণয় এবং সেই সংক্রান্ত রাসায়নিক সংকেত নির্ণয়ের যে প্রবলেম। এখন এই জায়গাটা আমাদের 2024-এ পড়ে গেছে। তাহলে এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে কণা সংখ্যা নির্ণয় বিভিন্ন ক্যালাসাকার ঘনকাকার ক্যালাসের ক্ষেত্রে, সেগুলো অতটা ইম্পর্টেন্স থাকছে না। এরপরে আমরা যেটা আমাকে খুবই এবছর গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, আসার চান্স একদম 99%, সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা কি, সংজ্ঞা এবং বিভিন্ন ধরনের একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় এবং সাথে ফাঁকা স্থানের পরিমাণ নির্ণয়। বিশেষ করে আমাদের দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের যে প্যাকিং দক্ষতা নির্ণয়, সেটা কিন্তু খুবই আমাদের ইম্পর্ট্যান্ট এই বছরের জন্যে মনে হয় আমার। এরপরে বিভিন্ন ধরনের একক কোষের ক্ষেত্রে এ এবং আর এর মধ্যে যে সম্পর্ক, সেই সংক্রান্ত যে ছোট ছোট সমস্যাগুলো আছে এবং আর এর মধ্যে যে রিলেশন, সিম্পল কিউবিক, BCC এবং FCCর ক্ষেত্রে সেখান থেকে যে 1 নম্বরে ছোট ছোট MCQর প্রশ্ন বা ছোট ছোট অঙ্ক আসে, সেগুলো আমাদের আসতে পারে। ক্যালাসের ঘনত্ব নির্ণয়, এটা প্রতি বছরই পড়ে, আগের বছর পড়লেও এখান থেকে রো সমান MZ বা NA³ থেকে যে বিভিন্ন ধরনের তোমাদের বইয়ের সমস্যাগুলো বা অঙ্কগুলো দেওয়া আছে, সেই অঙ্কগুলো ভালো করে করতে হবে। শর্টকি ত্রুটি এবং ফ্রেন্কেল ত্রুটির মধ্যে পার্থক্য, যেহেতু আগের বছর ত্রুটির থেকে একটা আমাদের প্রশ্ন এসেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ পরের প্রশ্নতেই দেওয়া আছে যে NaCl এর বর্ণ সাদা কিন্তু Na বাষ্পের উপস্থিতিতে হলুদ হয় কেন। LiCl দিয়ে প্রশ্নটা পড়েছিল, যদিও কিন্তু একই বিষয়, তার জন্য ত্রুটি থেকে এবছর আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। তবু তোমরা দেখে রাখতে পারো শর্টকি ত্রুটি ও ফ্রেন্কেল ত্রুটির মধ্যে পার্থক্য, কিন্তু অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়।
এবং জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর বর্ণ হলুদ হয় কেন, যেহেতু ত্রুটি থেকে আগের বারের প্রশ্ন এসছে, তাই এটাও আমরা লেস ইম্পর্টেন্ট বলতে পারি। এবং পি টাইপটা আগের বছর যেহেতু এসে গেছে, তাহলে এন টাইপের অর্থ পরিবাহী সেই দিক দিয়ে আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, একবার তোমরা চোখ বুলিয়ে রাখতে পারো। এরপরে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই যে সংজ্ঞাগুলো, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিকের সংজ্ঞা এবং উদাহরণ, এটা কিন্তু একটু ভালো করে করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সংজ্ঞাটা না পড়ে গেলে ভালো করে লেখা যায়নি, তাহলে সেক্ষেত্রে সংজ্ঞাটা একটু ভালো করে কিন্তু পড়ে যেতে হবে তোমাদের। তাহলে মূলত আমাদের সলিড স্টেটের বা কঠিন অবস্থা থেকে কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বললামই, অঙ্কগুলো তো সব করতে হচ্ছে, সাথে প্যাকিং দক্ষতাটা ভালো করে দেখবে। এরপরে পরবর্তী যে চ্যাপ্টার সলিউশন বা দ্রবণ, যেখানে মূলত আমাদের অঙ্কগুলোই গুরুত্ব দিয়ে দেখতে হবে, তাছাড়াও ছোট ছোট কিছু আমাদের প্রশ্ন আসে, যদিও এই চ্যাপ্টারের ক্ষেত্রে সবাই জানো যে এখানে এমসিকিউর কোনো প্রশ্ন পড়েনি, যা পড়বে আমাদের 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন আমাদের আসবে। তার মধ্যে প্রথম একটা প্রশ্ন ওই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন আমাদের দেয় যে মোলারিটি, নর্মালিটি, মূল ভগ্নাংশের মধ্যে কোনটি উষ্ণতার উপর নির্ভরশীল বা নির্ভরশীল নয়, এটা একটু দেখে রাখতে হবে। এবং এবছরের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা থেকে আমার মনে হয়েছে সেটা হচ্ছে আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ যে জায়গাটা, সেখান থেকে যা যা প্রশ্ন আছে সেগুলো একটু থিওরিটিক্যাল প্রশ্ন হিসেবে ভালো করে দেখতে হবে। যেমন সংজ্ঞাটা, তার উদাহরণ, তার বৈশিষ্ট্য, তার পার্থক্য, কোনটা আদর্শ দ্রবণ দেখায়, কোনো একটা দ্রবণ কেন আদর্শ দ্রবণ হয়, কোনো একটা দ্রবণ কেন অনাদর্শ দ্রবণ দেখায়, সেই জায়গাগুলো একটু ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। সাথে অ্যাজিওট্রপিক মিশ্রণটা তো আমাদেরকে পড়তেই হচ্ছে, এবং সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক দ্রবণ এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক দ্রবণটা একটু দেখবে। এরপরে যেটা 2024-এ পড়ে গেছে, দেখো লেখাই আছে যে বাষ্পচাপ অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, তার কারণ, সমস্ত কিছু পড়ে গেছে। তাহলে এক্ষেত্রে ওইখানে আমরা থিওরিটিক্যাল পার্টটা আমাদের না পড়লেও চলবে, আমাদেরকে অঙ্কগুলো একটু দেখে রাখতে পারো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে সমস্যাগুলো, যদিও সেটাও আমাদের লেস ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেহেতু ওই জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো পড়ে গেছে। তাহলে বাকি পড়ে রইল বাকি যে কলিগেটিভ প্রপার্টিগুলো আছে সেখান থেকে। তাহলে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যে রাউল্টের সূত্র সেটা একটু দেখে রাখতে হবে, সাথে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলো আছে, উদাহরণে করে দেওয়া আছে, অনুশীলনীতে করে দেওয়া আছে, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এরপরের যে জায়গাটা আমাদের আছে সেটা হচ্ছে একইভাবে আরেকটা যে আমাদের কলিগেটিভ প্রপার্টি আছে, দ্রবণের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত যে রাউল্টের সূত্র এবং তার যে গাণিতিক সমস্যা, সেগুলো একটু সবাই দেখবে। তারপরে আছে একটা প্রশ্ন এখানে আমাদের পড়ে, যেটা একটু ভুল হয় সবসময়, যে প্রদত্ত জলীয় দ্রবণকে তাদের হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। এখন হিমাঙ্কের অবনমনের ক্রম যা হবে, হিমাঙ্কের ঊর্ধ্বক্রম কিন্তু হিমাঙ্কের ক্রম কিন্তু তার উল্টো হবে, এটা সবাই ভুল করে ফেলো। তাহলে এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে। এরপরে আগের বারে আমাদের ভ্যান্টপ গুণাঙ্ক থেকে প্রশ্ন পড়েছে, সেই হিসাবে আমাদের বাকি যে পার্টটা রইল সেটা আমাদের একটু দেখতে হবে, বিশেষ করে ভ্যান্টপের সূত্রাবলীগুলি, অভিস্রবণ চাপ সংখ্যা যে প্রতিষ্ঠা, আইসোটোনিক, হাইপোটোনিক দ্রবণ বলতে কি বোঝো, আর এখান থেকে যে ছোট ছোট দু একটা প্রশ্ন পড়ে, যেমন মানুষের লোহিত রক্তকণিকাকে 1% NaCl এর জলীয় দ্রবণে বা 0.5% NaCl এর জলীয় দ্রবণে রাখলে কি হবে না হবে, শুষ্ক কিশমিশ দানাকে জলে রাখলে কেন ফুলে ওঠে কিন্তু চিনির দ্রবণে রাখলে কেন সেটি চুপসে যায়, এই সমস্ত যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। এরপরে আরও কিছু ওইখান থেকে আমাদের প্রশ্ন আছে, যেমন ডাক্তাররা উচ্চ রক্তচাপ রোগীদের কম নুন খাওয়ার কেন পরামর্শ, গলার সমস্যায় নুন জল দিয়ে গার্গেল করতে হয় কেন, বিপরীত অভিস্রবণ, এই জায়গাগুলো একটু আমরা দেখতে পারি। যদিও সেই হিসাবে আমাদের অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এখানে আমাদের যেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে হাইপোটোনিক, হাইপারটোনিক, আইসোটোনিক দ্রবণের সংজ্ঞা এবং তার সঙ্গে সঙ্গে পাই সমান CRT সমীকরণ প্রতিষ্ঠা, অভিস্রবণের যে সূত্রাবলীগুলি আমরা দেখতে পারি। ভ্যান্টপ গুণাঙ্ক কি এটা পড়ে গেছে, তাহলে এই প্রশ্নটা অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়। এরপরে আমাদের দুটা প্রশ্ন আমাদের একটু দেওয়া আছে অভিস্রবণ চাপ সংক্রান্ত, যেটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি, তাহলে সেই দুটো প্রশ্ন একটু দেখে নিতে আমাদের পারো। এবং একটা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম থেকেও একটা প্রশ্ন দেওয়া আছে যে KNO3 জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ প্রত্যাশিত মানের প্রায় দ্বিগুণ, তাহলে এই প্রশ্নগুলো একটু দেখতে হবে। মূলত আমরা এখানে আরও একবার বলে রাখি, দ্রবণের ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম অর্থাৎ অঙ্কগুলোই কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। থিওরিটিক্যাল পার্টের মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আমাদের আসার চান্স আছে। সাথে স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন সেগুলো একটু দেখতে হবে। এরপরে আমাদের পরবর্তী যে চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, এখানেও ঠিক সেম কথাই প্রযোজ্য, দ্রবণের মতোই এখন এখানেও কিন্তু আমাদের অঙ্কগুলোই ভালো করে দেখতে হবে। এছাড়া আমাদের যে জায়গাটা একটু আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন হিসাবে দেখতে হবে সেটা হচ্ছে
গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। লবণ সেতু এবং লবণ সেতুর কাজ, কোন ধরনের লবণ আমাদের লবণ সেতুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই রকম যে প্রশ্নগুলো সেটা কিন্তু আমাদের 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, সেটা একটু ভালো করে দেখে রাখবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিষয়টা আমাদের কি, সেটা তার যে আমাদের রাসায়নিক যে বিক্রিয়াগুলো ক্যাথোড অ্যানোডের সেগুলো একটু দেখে রাখা যেতে পারে। তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহারিক প্রয়োগ এবং সেই সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা গুরুত্বপূর্ণ, হয়তো 4টা আমাদের E0 ভ্যালু দিয়ে দিবে, তো সেখান থেকে বলতে হবে কোন সিস্টেমটা উত্তম জারক পদার্থ বা কোনটা উত্তম বিজারক পদার্থ। এখান থেকে যে এমসিকিউটা টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় পড়েছে, সেই এমসিকিউ প্রশ্নটা এই জায়গা থেকে আমাদের আসার চান্সটা কিন্তু বেশি। এরপরে E0 সেল এবং E0 সেল সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা, গাণিতিক সমস্যাগুলো আছে, নাট সমীকরণ যে আছে সেগুলো তো করতে হবে। যদিও ই সেল এবং E0 সেল থেকে প্রশ্নটা আগের বারে অঙ্কটা এসেছে, তার জন্য আমরা সামুদ্রভোগ এবং ডেল্টা জির মান সংক্রান্ত যে সমস্যাটা, সেই সমস্যাগুলো আমরা করব। যদিও E0 সেল এবং ই সেলের পার্টটা পারলে তবেই সামুদ্রভোগ আর ডেল জির মানটা আমরা বের করতে পারবো, তাহলে সেই অঙ্কগুলো আমাদেরকে সবই দেখতে হবে। এখানে আপেক্ষিক তুল্যাঙ্ক মোলার পরিবাহিতার যে আমাদের একক ছোট প্রশ্ন বা এমসিকিউর প্রশ্ন হিসেবে আমরা দেখে রাখতে পারি, বা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এরপরে কোষ ধ্রুবক এবং তার একক আমরা দেখা যেতেই পারে। দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে আপেক্ষিক ও মোলার পরিবাহিতার যে সম্পর্ক, এটা এখান থেকে কিন্তু আগের বছর প্রশ্ন এসে গেছে, অর্থাৎ এবছরের ক্ষেত্রে আমাদের এটা লেস ইম্পর্টেন্ট, এটা আমাদের অত ভালো করে না দেখলেও আমাদের চলবে। এই বছর এই চ্যাপ্টারের থেকে থিওরিটিক্যাল ক্লাস হিসেবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে কোলরাসের সূত্র এবং সেই সংক্রান্ত যে বিভিন্ন গাণিতিক সমস্যা, বিশেষ করে সূত্র এবং তার গাণিতিক রূপ এবং সেখান থেকে যে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো আছে, সেটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুবই আসার চান্স কিন্তু আমাদের খুব বেশি। ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সংযুক্তিকরণের যে রূপটা এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক সম্পর্ক, এখানে ছোট এমসিকিউর প্রশ্ন হিসাবে, ছোট প্রশ্ন হিসাবে এটা আমরা করা যেতে পারে। ই সমান এফ বাই এন সমীকরণ প্রতিষ্ঠা একটু দেখতে পারো। ফ্যারাডের সূত্র থেকে আগের বছর অঙ্ক এসছে, এবছরের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট নয়, তবু অঙ্ক যেহেতু তাহলে সেটা দেখে রাখতে পারো। কিন্তু সবচেয়ে বেশি যদি একবার যদি আমরা সামারাইজ করি, ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল প্রশ্ন হিসাবে, সেটা হচ্ছে কোলরাসের সূত্র এবং সেই সংক্রান্ত যে বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো আমাদেরকে করতে হবে। সাথে ই সেল এবং E0 সেল এবং যে আমাদের ডেল জি নির্ণয় বা সাম্যধ্রুবক নির্ণয়, সেই প্রশ্নগুলো একটু দেখতে পারো। এরপরে যেটা আছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা, এখানেও কিন্তু কোনো এমসিকিউ নেই, এখানে যা প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে তোমার বড় প্রশ্ন। সেক্ষেত্রে প্রথমেই দেখো আগের বছর যেটা চলে এসেছিল যে বিক্রিয়ার হার সংক্রান্ত যে সমস্ত সমস্যা, অন্তরিত হার, অর্থাৎ কোনো একটা হয়তো বিক্রিয়া দিয়ে দিল, দিয়ে বললো যে নাইট্রোজেন এর অন্তরিত হওয়ার হার, বা হয়তো আমাদের বললো যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার উৎপন্ন হার, এই যে ব্যাপারগুলো, এই সংক্রান্ত প্রশ্নগুলো আগের বছর পড়ে গেছে। তাহলে এই গাণিতিক সমস্যাগুলো আমরা একটু বাদ দিতে পারি, লেস ইম্পর্টেন্ট হিসাবে আমাদের থাকছে এবছর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আণবিকতা এবং ক্রমের মধ্যে যে পার্থক্য এবং তার সঙ্গে সঙ্গে ক্রম নির্ণয় সংক্রান্ত যে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য, সাথে বিক্রিয়ার ক্রম নির্ণয়ে সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে, অর্থাৎ ক্রম নির্ণয় করো, আলফা বিটা নির্ণয় করো, যেগুলো আমাদের উদাহরণে বা অনুশীলনীতে করা আছে, খুব ভালো করে দেখতে হবে। এই একটা প্রশ্ন আমাদের রাখা যেতে পারে যে বিক্রিয়ার ক্রম শূন্য হলেও আণবিকতা কেন শূন্য হয় না। এখন শূন্য প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের মধ্যে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের প্রতিষ্ঠাটা আগের বছর এসে গেছে, তাহলে সেই হিসাবে আমাদের ওটা তো আসছেই নি, সাথে শূন্য ক্রমের যে হার সমীকরণটা আসার চান্সও কিন্তু আমাদের এক্ষেত্রে কিন্তু অতটা নেই, বা লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। শূন্য প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের রাশিমালাটা একটু দেখা যেতে পারে। পরের যে প্রশ্নটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ কেন হয় না, সাথে লেখচিত্রগুলো একটু 1 নম্বরের প্রশ্ন হিসাবে দেখা যেতে পারে। তাহলে এরপরে যেটা চলে এসছে সেটা হচ্ছে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়ার যে উদাহরণ, সেটা পড়ে গেছে, তাহলে ওটা তো আমাদের আর করার দরকারই নেই। শূন্য প্রথম ক্রম বিক্রিয়া সংক্রান্ত সমস্যা, প্রথম ক্রম বিক্রিয়া সংক্রান্ত সমস্যাগুলো পড়েছে আগের বছর, যে আমাদের কে নির্ণয় বা টি নির্ণয়, কিন্তু তার জন্য এবছর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে আরএনএর সমীকরণ এবং সেই সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে সেগুলো ভালো করে দেখতে হবে। তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যদি সামারাইজ করে দিই, তাহলে বেশি ভালো আমাদের দেখতে হবে আরএনএর সমীকরণ এবং সেই সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা, এবং শূন্যক্রম এবং প্রথম ক্রম বিক্রিয়ার মধ্যেই বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য, আর সাথে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের অঙ্ক। তাহলে এইটা আমাদের সবচেয়ে বেশি আমরা গুরুত্বপূর্ণ হিসাবে আমরা পড়ব।
এরপরের আমাদের শেষ চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে, সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। তার মধ্যে অধিশোষণের ক্ষেত্রে ডেল্টা জি, ডেল এস এবং ডেল এইচের যে চিহ্নগুলো যে কেমন হয় বা কেন হয় সেটা জানতে হবে। ভৌত এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য পড়ে গেছে, তাহলে এটা আমাদের তো আসছেই নি। উষ্ণতা বৃদ্ধিতে ভৌত অধিশোষণের মাত্রা কমে এবং রাসায়নিক অধিশোষণের মাত্রা প্রথমে বাড়ে পরে কমে কেন, এটাও আমাদের সেদিক দিয়ে আমাদের লেস ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেহেতু পার্থক্যটা আমাদের আগের বছর চলে এসেছে। এখানে বাকি কিছু সংজ্ঞা এই চ্যাপ্টারে পড়ে, তার মধ্যে অনুঘটক, উদ্দীপক, এই সমস্ত সংজ্ঞাগুলোর থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এনজাইম অনুঘটকের যে বৈশিষ্ট্য, সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এগুলো দেখে রাখতে পারো, কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের এনজাইম অনুঘটক কি এবং তার যে বৈশিষ্ট্যগুলো সেটা ভালো করে আমাদেরকে দেখতে হবে। এরপরের যেটা আছে সেটা হচ্ছে যে প্রকৃত দ্রবণ কোলয়েড প্রলম্বনের তুলনা জেনারেলি আমাদের সেভাবে আসেনি, কিন্তু এই পরের যে পার্টটা বিভিন্ন ধরনের সিস্টেমের যে বিস্তৃত দশা বিস্তার মাধ্যম, একমাত্র ইমালশনটা যেহেতু 2024-এ পড়ে গেছে, ইমালশনটা বাদ দিয়ে বাকি যে সল, জেল, ফোম, এরোসল, এদের কোনটা বা এদের বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কি, বা একটা উদাহরণ তুলে দিল দিয়ে হয়তো বললো যে এদের মধ্যে বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কি, সেই সংক্রান্ত প্রশ্নগুলো একটু দেখতে হবে। দ্রাবক আকর্ষী, দ্রাবক বিকর্ষী কোলয়েডের মধ্যে পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নিতে হবে আমাদের। সংযোজিত কোলয়েডের উদাহরণ একটু দেখে রাখতে পারো। সিএমসি এবং ইমালশনের প্রকারভেদ, ইমালশন টোটাল, ইমালশন কারক, এটা যেহেতু 2024-এ এসছে, তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি এই পার্টটা। এরপরে ক্যাটায়ন, অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের উদাহরণটা একটু দেখে রাখতে পারো, কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে পেপটাইজেশন বা অপলয়ন কি, আর সাথে ঝিল্লি বিশ্লেষণ আমাদের কি, তার ব্যবহারিক প্রয়োগ, এই জায়গাটা আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ। টিন্ডাল প্রভাব, এই তিনটা প্রশ্নই আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখে রাখতে হবে। ব্রাউনীয় গতি, তাৎপর্য দেখতে পারো। তড়িৎ সঞ্চালন, অভিশ্রবণের মধ্যে পার্থক্যটা একটু দেখতে হবে। দ্রাবক আকর্ষী বিকর্ষী কোলয়েড সম্পর্কে তো বললামই। স্বর্ণ সংখ্যাটা কি গুরুত্ব এর কি, এটা খুব ভালো করে দেখতে হবে। এবং সবচেয়ে বেশি এই চ্যাপ্টারের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে থিওরিটিক্যাল পার্ট, এই চ্যাপ্টারে অঙ্ক নেই, অতএব আমাদেরকে থিওরিটিক্যাল পার্ট হিসাবে দেখতে হবে সুলজে-হার্ডি নিয়ম এবং তার প্রয়োগ। এখান থেকে সুলজে-হার্ডির যে সূত্র এবং তার প্রয়োগ হিসাবে এই যে দুটা প্রশ্ন, এই দুটার মধ্যেই পড়ে এপিওইচ এর হোল 3 সলের তন্ত্রণে NaCl এবং Na2SO4 এর মধ্যে কোনটি বেশি কার্যকরী, এবং H2S3 সলের তন্ত্রণে NaCl এবং LCl3 এর মধ্যে কোনটি বেশি কার্যকরী। সাথে একটু বদ্বীপ গঠন কেন হয় সেটা একটু, বা ঘোলা জল পরিষ্কার করতে কেন ফটকিরি ব্যবহার করা হয়, বা কটরির পদক্ষেপটা কি এবং তার ব্যবহারিক প্রয়োগ, এটাও একটু দেখে রাখতে পারো। কিন্তু সবচেয়ে বেশি যদি সামারাইজ করি, গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমাদের ঝিল্লি বিশ্লেষণ, আমাদের অপলয়ন বা পেপটাইজেশন, টিন্ডাল প্রভাব এবং আমাদের গোল নাম্বার বা আমাদের স্বর্ণ সংখ্যা আর সুলজে-হার্ডি নিয়ম, এই যে পার্টটা, এই পার্টটা আমাদের কিন্তু থিওরিটিক্যাল পার্ট হিসাবে আমাদেরকে দেখে রাখতে হবে। সবাইকার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানাচ্ছি, এবং সবাই একটু ভালো করে এগুলো একটু দেখে যাবে শেষ মুহূর্তে।